নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। অবকাশে আমি আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগত। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি হাওড়া থেকে এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম জ্যোতির্লিঙ্গ শ্রীশৈলম মল্লিকার্জুনের আসার যাবতীয় খুঁটিনাটি বৃত্তান্ত। এখন ঘড়িতে বাজে সকাল 7টা। আমরা বন্ধুরা বেরিয়ে পড়েছি শ্রী মল্লিকার্জুনের দর্শনের জন্য। এখন মন্দির দর্শনে যাচ্ছি। তো সবাই বেরিয়ে পড়েছে, আমি এখান থেকেই যাচ্ছি। একটু আগিয়ে যেতে হবে, ওদিকে যেতে হবে, ওদিকে গেলেই মন্দির, গিয়ে ডান দিকে। আর অনেকটা সকালে উঠেছি, প্রচুর চান করা, ডরমেটরিতে থাকা, তো সেই কারণের জন্য একটু ভোরবেলায় উঠতে হয়েছে। বাট ভালো ছিলাম, রাতে সারা রাতে বেশ সুন্দর ছিলাম। আমাদের অতিথি নিবাস যেখানে আমরা আছি শ্রী মল্লিকার্জুন সদন, সেখান থেকে শ্রী স্বামী মল্লিকার্জুনের মন্দিরটা একদমই কাছে। ফলে আমরা গুটি গুটি পায়ে সেখানে এসে হাজির হলাম। এসে দেখলাম একটা হচ্ছে ক্লক রুম আছে এবং আরেকটা হচ্ছে জুতো রাখার জায়গা আছে। তো সবার আগে আমরা জুতো রাখার জায়গায় গিয়ে জুতোটা রেখে দেবো, আর মোবাইলটা একটু পরে রাখবো। তার আগে কিছু ছবি তুলে নিই, কারণ মন্দিরের ভেতর কিন্তু মোবাইল অ্যালাউ নয়। সেই জন্য আমরা জুতো রাখার স্ট্যান্ডে চলে এলাম। এসে জুতো রেখে দেবো এবং পরে একটু ঘুরে মোবাইলটা রেখে মন্দিরের ভেতরে ঢুকবো। এই জুতো রাখা এবং ক্লক রুম মানে মোবাইল রাখা বা আরো গুরুত্বপূর্ণ যেসব আমানতি জিনিসপত্র রাখা হয় সেগুলো কিন্তু নিঃশুল্কই। এবং আমরা আমাদের জুতো রেখে এগিয়ে গেলাম যেখান থেকে মন্দিরের লাইন শুরু হচ্ছে। এখানে দুটো লাইন হয়, একটা হচ্ছে স্পর্শ দর্শন যেটা পয়সা দিয়ে লাইন দিতে হয়, এবং আরেকটা হচ্ছে সর্বদর্শন যেটা ফ্রিতে দর্শন করা যায়। তো যেহেতু আমরা ফ্রি দর্শনের লাইন দেব, সেই জন্য আমরা সেদিকেই এগিয়ে গেলাম। যেখান থেকে সর্বদর্শনের লাইন শুরু হয়েছে আমরা সেখানে হাজির হয়ে গেছি। আমরা বেশ কিছু ছবি তুলে নিলাম, এবার কিন্তু মন্দিরের ভেতর ঢুকবো। এরপরে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে মন্দির থেকে একেবারে বেরিয়ে। আমাদের কেউ একজন গিয়ে সব মোবাইলগুলো মন্দিরের যেখানে রাখা হয় ক্লক রুমে সেখানে রেখে দিই। আমরা মন্দিরের ভেতরে গিয়ে ঢুকে পড়বো। টানা প্রায় 4 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে শ্রী মল্লিকার্জুন মহাদেবের জ্যোতির্লিঙ্গটির দর্শন পেলাম। আর তার সঙ্গে আরেকটি যেটি দর্শন হলো সেটি হচ্ছে 18টি শক্তিপীঠের অন্যতম ব্রহ্মরম্মা দেবীর দর্শনও করে নিলাম। নিয়ে আমরা পেছন দিকের গোপুরম মানে গেট দিয়ে বেরোলাম। দূরে যে সোনালী রঙের যে চূড়াটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে শ্রী মল্লিকার্জুনের মন্দির। যেহেতু ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়া যায় না, তাই জন্য এখান থেকেই ছবিটি তুলে নিলাম যাতে আপনাদেরকে সবাইকে দেখাতে পারি। মন্দিরের ভেতরে অসম্ভব সুন্দর দর্শন হয়েছে মল্লিকার্জুন মহাদেবের এবং তার সঙ্গে তার সত্যি ভ্রমরম্মা দেবীর। এই দর্শন করার পরে মনটা সত্যি একদম শান্ত হয়ে গেছে। আমরা এখন মন্দিরের একেবারে সামনের দিকে চলে এসেছি। এখান থেকেও সুন্দর মন্দিরটি দেখা যায়। যদিও দক্ষিণ ভারতের প্রত্যেকটা মন্দিরেরই চারিদিকে যেহেতু বড় বড় গোপুরম থাকে, তো সেই কারণে ভেতরের আসল মন্দিরটা কিন্তু দেখা যায় না। তবুও বিকেলবেলার দিকে এই মন্দিরের এই দিকের গেটটি খুলে দেওয়া হয়, ফলে গোপুরম পর্যন্ত খুব সুন্দরভাবে চলে যাওয়া যায় দর্শনের জন্য। তো আমরা এখন সেখানেই চলে এসেছি আমাদের বন্ধুরা। এখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিয়ে অন্যদিকে এগিয়ে যাব। চারিদিকে ছবি তুলতে তুলতেই হঠাৎই চোখ পড়লো এই ষোড়শী পুষ্করিণীর গেটটির দিকে। গেটটি দেখলাম খোলাও আছে, তা সেই সুযোগ আর কাজে লাগাবো না, ঢুকে পড়লাম ভেতরে। কিন্তু ষোড়শী মন্দিরটি দেখলাম বন্ধ, ফলে মন্দিরের ভেতরে আর ঢুকতে পারলাম না। কিন্তু পুষ্করিণীটি দেখার ইচ্ছে থেকেই গেল। গুটি গুটি পায়ে এগিয়ে যেতে গিয়ে দেখলাম অপূর্ব এক প্রাকৃতিক সৌন্দর্য। এখানে দাঁড়িয়ে চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা এত অপূর্ব এক প্রাকৃতিক সৌন্দর্য বলে বোঝানো যাবে না। পুষ্করিণীটি দেখলাম, কিন্তু বর্তমানে তাতে কিন্তু জল নেই। হয়তো বর্ষাকালে এটি একদম জলে ভরা থাকে। এখানে দাঁড়িয়ে বেশ ভালো সিনিক বিউটিটা দেখা যায়, তাই জন্য এই জায়গাটাতে এলাম।
এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতেই ঘড়ির কাঁটায় কিন্তু প্রায় 12টা ছুঁই। আমাদের এবার কিন্তু অন্নপূর্ণা মন্দিরের দিকে যেতে হবে, কারণ সেখানেই আজকে আমরা ভোগ গ্রহণ করব। এই অন্নপূর্ণা মন্দিরে প্রত্যেকদিন সকাল 12টা থেকে একেবারে বিকেল 4টে পর্যন্ত প্রসাদ বিতরণ করা হয়। সেই জন্য আমরা একেবারে গেটের কাছে চলে এসেছি। দেখুন কত লোক প্রসাদ নেবে বলে দাঁড়িয়ে আছে। গেট এখনো খোলেনি। গেট খুললেই সব আমরা আস্তে আস্তে ভেতরের দিকে এগিয়ে যাব। গেট খুলে দিয়েছে, সবাই আস্তে আস্তে প্রসাদ কক্ষের দিকে এগিয়ে যাচ্ছে। আমি যেহেতু সবার আগে এগিয়েছিলাম, তাই জন্য আমার গ্রুপের বন্ধুরা সব পেছনে থাকার জন্য একটু দাঁড়িয়ে পড়লাম। তারা আসুক, একসঙ্গেই সবাই ভেতরে যাব। ভেতরে গিয়ে একসঙ্গে বসে প্রসাদ গ্রহণ করাটা, সেটার মজা কিন্তু আলাদাই হয়। এখানে দেখো বিলিতি ধনেপাতার গাছ লাগিয়েছে অনেক। এইগুলো সব বিলিতি ধনেপাতা। এইগুলোই ওরা রান্নায় প্রসাদ কক্ষে ঢোকার আগেই দেবী অন্নপূর্ণার একটি বিগ্রহ দেখতে পেলাম। তাকে প্রণাম জানিয়ে প্রসাদ কক্ষের ভিতরে ঢুকে আমি তো অবাক। একটা বিশাল বড় একটা হল ঘর, তাতে কমপক্ষে একই র্যান্ডাম প্রায় 300 থেকে 350 জন লোক প্রসাদ গ্রহণ করতে পারবে। সারি সারি স্টিলের টেবিল চেয়ার পাতা আছে এবং তাতে কলা পাতায় আগে থেকেই এই স্থানীয় কিছু খাবার যেগুলো দিয়ে দেওয়া আছে, যাতে মানুষের প্রসাদ গ্রহণ করতে খুব একটা দেরি না হয়। আমরাও বসে পড়লাম একসঙ্গে প্রসাদ গ্রহণ করতে। প্রসাদ গ্রহণের পরে আমরা চলে এলাম আমাদের অতিথি নিবাসে। এখানে খানিকক্ষণ বিশ্রাম করে নেব, নিয়ে বিকেল 4টের সময় আমরা বেরিয়ে পড়ব সাইট সিনে ঘুরতে যাওয়ার জন্য। সেই মতো একটা অটোকেও ঠিক করে ফেলেছি। মন্দির থেকে যখন আমরা ফিরে আসছিলাম, তখনই এই অটোওয়ালা দাদার সঙ্গে আমাদের যোগাযোগ হয়। তিনি আমাদেরকে বলেন যে 125 টাকা মাথা পিছু স্থানীয় যেসব জায়গাগুলো আছে ঘুরিয়ে দেখিয়ে দেবেন ওনার অটোতে। সেই মতো উনি বিকেল 4টেতে আমাদের অতিথি নিবাসের সামনে অটো নিয়ে চলে আসেন। আমরা সেই অটো ধরে বেরিয়ে পড়ি। এখন আমরা চলে এসেছি একটি গণপতি যে মন্দির আছে সেই মন্দিরের কাছে। চলুন আস্তে আস্তে তাহলে মন্দিরে যাই। মন্দিরের কাছে আসতেই দেখলাম বেশ ভিড় এবং একটি লাইন আছে ভেতরে দর্শনের জন্য। আমরাও সেখানে দাঁড়িয়ে পড়লাম এবং প্রসাদ হিসেবে নিয়ে নিলাম নারকোল। এই নারকোলই এখানকার প্রসাদ। মোবাইল ক্যামেরা অ্যালাউ ছিল, কিন্তু দেব বিগ্রহের ছবি নেওয়া যাবে না। তো সেই হিসেবেই আমরা গুটি গুটি করে এগিয়ে গেলাম দর্শনের জন্য। গণপতি স্বামী মন্দির দেখে আমরা আমাদের ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা পরবর্তী আমরা কোথায় যাচ্ছি? তিনি বললেন, আমরা যাচ্ছি একটা বিষ্ণু এবং শিবের মন্দির। তো সেখানে এসে প্রথমেই আমাদের যে মন্দিরটি নজরে পড়লো সেটি হচ্ছে দেবসেনা কার্তিকের। সেই মন্দিরে প্রণাম করে আমরা এগিয়ে গেলাম শিবের মন্দিরের দিকে। বাবা ভোলেনাথের মন্দির দেখে আমরা বেরিয়ে পড়লাম বিষ্ণু মন্দির দেখার জন্য। কিন্তু তার আগে দূর থেকে নজরে পড়লো একটি গাছের তলায় মনসা দেবীর কিছু বিগ্রহ রাখা আছে। অতএব এখানে মা মনসারই পুজো হয়। ভেতরে দেখলাম শ্রী বিষ্ণুর মন্দিরটা। সেটি দেখে আমরা আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে এলাম এবং আমাদের পরবর্তী গন্তব্যস্থলের দিকে এগিয়ে গেলাম।
মহাদেব এবং বিষ্ণুর মন্দিরে দেখার পরে আমাদের ড্রাইভার দাদা নিয়ে এলো আরেকটি সুন্দর মন্দির দেখাবে বলে। এইটিকে বলা হয় মৌলীশ্বর শঙ্করের মন্দির। এত সুন্দর একটি জায়গা এবং প্রায় ১৫০ খানা সিঁড়ি নিচে নেমে তবে সেই মন্দিরে যেতে হবে। এখানে একটি সরস্বতী মন্দিরও আছে। তাই জন্য আমরা আস্তে আস্তে নিচে নামতে লাগলাম এবং ওই যে দূরে দেখা যাচ্ছে ওইখানে আমাদের নেমে যেতে হবে। দেখুন, ডিসেম্বর মাসেও কিন্তু এখানে আম পাওয়া যাচ্ছে। সেই সব দেখতে দেখতেই আমরা এগিয়ে গেলাম নিচের দিকে। এটিকে বলা হয় আকাশগঙ্গা। উপর থেকে ঝর্ণার জল পড়ছে এবং একদম মাতা সরস্বতীর মাথার উপরে। আর এই যে দূরে দেখা যাচ্ছে এটাই হচ্ছে মাতা সরস্বতীর মন্দির। সেটা দেখে আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠতে লাগলাম আর চারিদিকে এই সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে যেতে লাগলাম। মৌলীশ্বর শঙ্করার মন্দির দেখার পরে ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা আমরা পরবর্তী কোথায় যাচ্ছি? তিনি আমাদের বললেন একটি শিব পার্বতী মানে হরগৌরীর একটা মন্দির আছে, সেইখানে যাব। এবং এই মন্দিরটি কিন্তু পাহাড়ের একদম মাথায়। সেখানেই গাড়ি গিয়ে পৌঁছবে এবং আস্তে আস্তে আমাদের সেখানে গিয়ে পায়ে হেঁটে উঠতে হবে। তো আমরা এখন সেখানে পৌঁছে গেছি, এখানে জুতো খুলে এগিয়ে যাব। প্রায় ১০০ খানা সিঁড়ি ভেঙে আমরা চলে এসেছি একদম হরগৌরী মন্দিরের একেবারে সামনে। কিন্তু আরো ৫০ খানা সিঁড়ি উপরে উঠতে হবে। তবে উপরে গেলে একটা অসাধারণ দৃশ্য দেখতে পাবো। চলুন এগিয়ে যাই। সত্যি কি সুন্দর না, অসাধারণ রে। এই অপূর্ব মনোমুগ্ধকর দৃশ্য দেখার পরে সত্যি আর বাড়ি ফিরে যাওয়ার ইচ্ছে নেই। কিন্তু কি করব, সন্ধে তো নেমে আসছে। আর এই পাহাড় থেকেই বাইনোকুলার দিয়ে কিন্তু একেবারে সরাসরি শ্রীশৈলম মল্লিকার্জুনের মন্দিরটি দেখা যায়। আমরা উপর থেকে নেমে হরগৌরীর মন্দিরটা দর্শন করে আস্তে আস্তে আমাদের গাড়ির দিকে এগিয়ে যাব। আগামীকাল আমাদের তিরুপতির উদ্দেশ্যে বেরিয়ে যেতে হবে, ফলে একটু রেস্টেরও প্রয়োজন আছে। এখন আমরা এগিয়ে যাচ্ছি আমরা আমাদের গাড়ির দিকে। আমিও আমার ব্লগের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। যদি আপনাদের এই ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে পরের ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।